আসসালামু আলাইকুম। সকলের উপরে শান্তি বর্ষিত হোক। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তার টাইটেল হলো উপশক্তি স্তরের ধারণা। এসএসসি রসায়নের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন অথবা পরমাণু গঠন অধ্যায়ের উপশক্তি স্তর নিয়ে আলোচনা করা হয়েছে। এখন সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করার চেষ্টা করব। আমার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবা। তাহলে আজকে আমরা শুরু করি। আমি মোহাম্মদ সাজ্জাদ, সকলকে সাজ্জাদ মেথড লার্নিং এ স্বাগত। দেখো, উপশক্তি স্তরের ধারণা। এখন শক্তি স্তর বলতে আমরা কি বুঝি? আমরা অ্যাকর্ডিং টু ভোর অর্থাৎ 1913 যখন ভোর তার মডেলটা প্রদান করেন, তখন ভোরের মডেল অনুসারে আমরা জানি যে আমরা আগে জানি রাদারফোর্ডের মডেল অনুসারে যে পরমাণুর একটা কেন্দ্র থাকে যা ধনাত্মক নিউক্লিয়াস যুক্ত। এই নিউক্লিয়াসের মাঝেই প্রোটন এবং নিউট্রন অবস্থান করে এবং পরমাণুর সমগ্র ভর এই নিউক্লিয়াসে এসে পুঞ্জীভূত থাকে, মানে জমা থাকে। অ্যাকর্ডিং টু ভোর 1913 যখন তার মতবাদটা প্রদান করেন, তখন বলেন যে পরমাণুর কেন্দ্রের চারদিকে কিছু অনুমোদিত বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথ আছে। এই কক্ষপথ গুলাতে সাধারণত ইলেকট্রন গুলা অবস্থান করে। এই ভোর আরো বলেন যে ইলেকট্রন গুলো সাধারণত জোড়ায় জোড়ায় অবস্থান করতে পছন্দ করে। এখন যদি অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে সাধারণত ইলেকট্রন গুলা নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন অবস্থান করতে পারে। যেমন আমরা জানি যে এটা যদি নিউক্লিয়াস হয়, এটা যদি আমাদের প্রথম শক্তি স্তর বা ফার্স্ট সেল হয়, এটা হলো সেকেন্ড। তারপর যদি আরেকটা কল্পনা করি, এটা হলো থার্ড। তাহলে আমরা এটাকে বলতে পারি এন এর মান 1। এর উপর ভিত্তি করে এই সেলটার নামকরণ করা হয়েছে কে সেল। এটা হলো কে সেল। এই যে এটা এন এর মান 2 হওয়ায় এটা হলো আমাদের এল সেল। এন এর মান 3 হওয়ায় এটা হলো আমাদের এম সেল। এরকম ভাবে সেলগুলা সব শক্তি স্তরের নামকরণ করা হয়েছে। এগুলাকে আমরা কি বলতে পারি? সেল বলতে পারি, আমরা অরবিট বলতে পারি, আমরা শক্তি স্তর বলতে পারি, অথবা আমরা কক্ষপথ বলতে পারি। কক্ষপথ বলতে পারি। এই যে কক্ষপথ বা শক্তি স্তরে অনুমোদিত বৃত্তাকার কক্ষপথ, এর মাঝে নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন অবস্থান করতে পারে। সেটা কি রকম? আমরা জানি অরবিটালকে সাধারণত 4 ভাগে ভাগ করা যায়। কি কি? একটা হলো এস, একটা পি, একটা হলো আমাদের ডি, আর একটা হলো আমাদের এফ। এই যে 4টা অরবিটাল, এই 4টা অরবিটালকে আবার ত্রিমাত্রিক কক্ষপথ অনেকভাবে ভাগ করা যায়। আমরা জানি এস অরবিটালের সর্বোচ্চ, আমি শিওর, আমি একদম নিশ্চিত তোমরা এটা জানো যে এস অরবিটাল সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারে। পি অরবিটালে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারে, ডি অরবিটালে 10টা এবং এফ অরবিটালে সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারে। এই যে 14টা ইলেকট্রন, এদের স্পিন বা ঘূর্ণনের দিক আলাদা থাকে, এদের ত্রিমাত্রিক অবস্থান আলাদা থাকে, এদের আকার আকৃতি আলাদা থাকে। এগুলো আমরা এই বিষয়ে আমি একটা টিউটোরিয়াল ভিডিও দিয়েছি কোয়ান্টাম সংখ্যা। এই কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে ভিডিওটা তুমি দেখলে হয়তোবা এই বিষয়ে জানতে পারবা। এখন যদি আমরা উপশক্তি স্তরের কথা বলি, আমরা জানি যে প্রথম যে শক্তি স্তরটা আছে সেটাকে আমরা এইভাবে লিখি, এন এর মান 1 হওয়ায় সেটাকে আমরা লিখি 1s। এন এর মান 2 হওয়ায় দ্বিতীয় শক্তি স্তরকে আমরা 2s এবং 2p তে ভাগ করে থাকি। এন এর মান 3 হওয়ায় তৃতীয় শক্তি স্তরকে 3s, 3p এবং 3d এইভাবে আমরা ভাগ করে থাকি। এবং এন এর মান 4 হওয়ায় 4s, 4p, 4d এবং কি 4f। আবার 5 হওয়ায় 5s, 5p, 5d, 5f, 6x, 6p, 6d, 7s, 7p, 8s। অর্থাৎ শক্তি স্তরগুলোকে এইভাবে ভাগ করা যায়। এখন যে উপশক্তি স্তরের ধারণা, এটা তুমি একটু লক্ষ্য করো। এই জায়গায় দ্বিতীয় শক্তি স্তরকে 2টা ভাগে ভাগ করা হয়েছে। তার মানে দ্বিতীয় শক্তি স্তর উপস্তর কয়টা হবে? 2টা হবে, 2s আর 2p। এটা আবার কিভাবে আসলো? তোমরা জানো এল এর মান নির্ভর করে 0 থেকে n মাইনাসের 1 পর্যন্ত। তাহলে আমরা লিখবো 0 থেকে, দ্বিতীয় শক্তি স্তর n এর মান 2 হয় আমরা লিখবো 2 মাইনাসের 1। তাহলে আমাদের কি কি থাকতেছে? 0 আর 1। তুমি এটাও জানো এল এর মান যখন 0 হয় সেটা আমাদের এস অরবিটালকে বোঝায়, এল এর মান যখন 1 হয় সেটা আমাদের পি অরবিটালকে নির্দেশ করে। যেহেতু n সমান 2, n সমান 2 হয় আমরা কি লিখবো? n সমান 2 হয় আমরা লিখবো এল এর মান 0 এর জন্য লিখবো 2s, এল এর মান 1 এর জন্য লিখবো 2p। এই কারণে দ্বিতীয় শক্তি স্তর উপস্তর কয়টা আমাদের? 2টা, 2s আর 2p। অনুরূপ ভাবে তুমি যদি আসো, যেমন n এর মানের উপর ভিত্তি করে n সমান যদি 3 হয়, ধরো লিখলাম n সমান 3, তাহলে l এর মানটা আমাদের কি হবে? l সমান আমরা জানি 0, n মাইনাস 1। তাহলে আমরা লিখবো 0 থেকে 3 মাইনাস 1, তাহলে 0,
তাহলে 3 থেকে একবার দিলে আমাদের কত থাকে 2 থাকে। তাহলে 2 এর মধ্যবর্তী যে ধনাত্মক মানগুলো আছে সেগুলো লিখতে হবে। তাহলে 2 এর মাঝামাঝি মান একটা 1 আছে একটা 2 আছে। এই 0 এর জন্য যদি s অরবিটাল হয় তাহলে 3s, 1 এর জন্য যদি p হয় তার মানে 3p, এবং 2 এর জন্য যদি d হয় তার মানে 3d। তার মানে তৃতীয় শক্তি স্তর অবস্থায় আমাদের কয়টা তিনটা, 3s 3p 3d। এখন যে উপশক্তি স্তরগুলা, এই উপশক্তি স্তরে সাধারণত নির্দিষ্ট সংখ্যক ইলেকট্রন অবস্থান করতে পারে। আবার কোন শক্তি স্তরে কয়টা ইলেকট্রন অবস্থান করবে সেটা কিন্তু আমরা একটা সূত্রের মাধ্যমে জানতে পারি। সূত্রটা কি? অতি সোজা একটা সূত্র, সূত্রের নাম হলো 2n স্কয়ার সূত্র। কি সূত্র? 2n স্কয়ার। এখন ধরো আমি যদি বলি যে 2n স্কয়ার, যে 2n স্কয়ার, তার মানে আমরা যদি n এর মান 1 ধরি তাহলে 2 ইনটু 1 স্কয়ার সমান 2। তার মানে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন কয়টা থাকতে পারবে? দুইটা। তার মানে s অরবিটাল এই জায়গায় দুইটা ইলেকট্রন। আবার ধরো আমি যদি n এর মান 2 বসাই তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তার মানে দ্বিতীয় প্রধান শক্তি স্তরে আমাদের মোট ইলেকট্রন কয়টা থাকবে? 8টা। তার মানে 2s এ আমাদের সর্বোচ্চ 2টা এবং p তে কয়টা? 6টা। তুমি যোগ করে দেখো 8টা ইলেকট্রন আছে। আবার ধরো n এর মান যদি আমি 3 বসাই তাহলে আমরা লিখবো 3 স্কয়ার 9, আর হলো 9 ইনটু 2 তাহলে 18। তৃতীয় প্রধান শক্তি স্তরে 8টা ইলেকট্রন থাকতে পারে, এবং 3s এ 2টা, এই যে আমাদের 3p তে 6টা, এবং 3d তে কয়টা হবে আমাদের? এই যে 3d তে 10টা, এলো 18টা ইলেকট্রন অবস্থান করে। এই উপশক্তি স্তরগুলোর উপর ভিত্তি করে আমাদের মানে একটা পরীক্ষা একটা কমন প্রশ্ন এসে থাকে এরকম যে পরমাণুতে 2d অরবিটাল অস্তিত্ব আছে কিনা, 3s অরবিটাল অস্তিত্ব আছে কিনা, বা 3f গঠিত হয় কিনা, 3f সম্ভব কিনা, এরকম প্রশ্ন এসে থাকে। এখন স্টুডেন্টদের মাঝে জানার আগ্রহ থাকলেও তারা সাধারণত জানার সময় এরকম মনোযোগ দিয়ে জানেন বা বোঝার চেষ্টা করেন। এখন আমি তোমাদেরকে বলবো একটা বিষয় সম্পর্কে তুমি যখন জানতে আগ্রহী তখন এর খুঁটিনাটিটা তোমাকে জানতে হবে, কারণ পরীক্ষার প্রশ্নটা বিভিন্ন ভাবে আসতে পারে। ধরো তোমাকে যদি বলা হয় এরকম ভাবে যে 2p সম্ভব কিনা, ধরো তোমাকে বললো 2p সম্ভব কিনা, তোমাকে আগেই বলে রাখি এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন ভাবে আসতে পারে। কিরকম ভাবে? তোমাকে আমি বোর্ডে লিখছি 2p সম্ভব কিনা, এটা আসতে পারে 2p অরবিটালের অস্তিত্ব আছে কিনা, 2p অরবিটাল গঠিত হয় কিনা, পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরে 2p অরবিটাল অস্তিত্ব আছে কিনা, বিভিন্ন রূপে আসতে পারে। এখন দেখো তোমাকে মাথায় রাখতে হবে এই ধরনের প্রশ্ন তোমাকে আনসার করার ক্ষেত্রে তোমাকে আগে মাথায় রাখতে হবে কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। কোয়ান্টাম সংখ্যা নিয়ে আমি একটা টিউটোরিয়াল আমার চ্যানেলে দেওয়া আছে। এই ভিডিওটা বা টিউটোরিয়ালটা দেখলে আমি আশা করি তোমার কিছুটা হলেও উপকারে আসবে। যেমন তুমি জানো কোয়ান্টাম সংখ্যা 4 প্রকার। একটা প্রধান কোয়ান্টাম সংখ্যা, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যা, সহকারী কোয়ান্টাম সংখ্যা, চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা ও স্পিন কোয়ান্টাম সংখ্যা, মানে ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এখন এই যে আমাদের 2, এটা হলো প্রধান কোয়ান্টাম সংখ্যার মান। তার মানে n এর মান আমাদের কত? এই জায়গায় 2। আর এই যে অরবিটালটা, এটা কিসের মানের উপর ভিত্তি করে গঠিত হয়? একটু আগে আমি বলে আসলাম বাচ্চারা যে এল এর মানের উপর। এল এর মান যদি 0 হয় সেটা হলো আমাদের এস অরবিটাল, এল এর মান যদি আমাদের 1 হয় সেটা আমাদের পি অরবিটাল, এল এর মান যদি আমাদের 2 হয় সেটা আমাদের ডি অরবিটাল, এল এর মান যদি আমাদের 3 হয় সেটা আমাদের এফ অরবিটালকে নির্দেশ করে। তাহলে দেখো অরবিটালটা গঠিত হইতেছে এই যে সহকারী কোয়ান্টাম সংখ্যা, অর্থাৎ এল কে বলা হয় সহকারী কোয়ান্টাম সংখ্যা। কি কোয়ান্টাম সংখ্যা? সহকারী কোয়ান্টাম সংখ্যা। এই সহকারী কোয়ান্টাম সংখ্যার এল এর মানের উপর নির্ভর করে আমাদের উপস্তরগুলা গঠিত হচ্ছে। তাহলে পি অরবিটালের জন্য আমাদের এল এর মান কত হবে? 1 হবে। তাহলে এল এর মান কি হবে? 1 হবে। যে এল সমান আমরা কি লিখবো? 1। এখন আমরা দেখি যে এন এর মান 2 হওয়ায় এল এর 1 পর্যন্ত মান আমরা পাচ্ছি কিনা। তাহলে একটু আগে বললাম এল এর মান নির্ণয় করার সূত্র হলো 0 থেকে n মাইনাস 1। তাহলে আমরা লিখবো কি 0, 2 মাইনাস 1। তাহলে লিখবো 0, 2 থেকে 1 বাদ দিলে কত থাকে? 1 থাকে। তাহলে এল এর মান 0 এর জন্য আর এন এর মান যেহেতু 2, তাহলে লিখবো আমরা কি 2s আর কি 2p। তাহলে 2p অরবিটাল গঠিত হওয়ার জন্য যে মান, সে মানটা আমরা অবশ্যই পাচ্ছি। তাহলে আমরা বলবো পরমাণুর দ্বিতীয় শক্তি স্তরে 2p অরবিটালের অস্তিত্ব আছে, বা 2p অরবিটাল গঠিত হয়, অথবা 2p অরবিটাল সম্ভব। যেভাবে আসুক না কেন আমরা বলবো 2p অরবিটাল সম্ভব। দেখো বুঝতে পারছো কিনা? এখন ধরো তোমাকে এই প্রশ্নটা না দিয়ে এরকম ভাবে এই কোয়ালিটির আরেকটা প্রশ্ন দিয়ে দিল। কিরকম ভাবে? যে তোমাকে বললো 3f গঠিত হয় কিনা, বা 3f এর অস্তিত্ব আছে কিনা, 3f গঠিত হয় কিনা।
এই ধরনের প্রশ্নগুলো সাধারণত অনুদাহরণমূলক এসে থাকে। এখন দেখো n এর মান তাহলে আমাদের কত হবে, n সমান আমাদের 3। এখন এই যে f এর জন্য l এর মান আমাদের কত হতে হবে, l এর মান আমাদের কত হতে হবে, তুমি ওই যে বললা l এর মান 0 হলে s অরবিটাল, l সমান 1 হলে p অরবিটাল, l সমান 2 হলে d অরবিটাল, l সমান 3 হলে আমাদের কি অরবিটাল, f অরবিটাল। এখন দেখি আমরা l এর মান 3 পর্যন্ত পাচ্ছি কিনা। তাহলে l এর মান নির্ণয় সূত্র হলো যে 0 থেকে n-1, তাহলে লিখবো 0, 3-1। তাহলে আমরা পাচ্ছি 0 থেকে 2 পর্যন্ত, তাহলে এর মধ্যবর্তী মান কি 0, 1, 2। এখন 0 এর জন্য যদি s হয়, 1 এর জন্য যদি p হয় এবং 2 এর জন্য যদি d হয়, আর n এর মান 3, তার মানে 3s, 3p, 3d। তাহলে পরমাণু তৃতীয় শক্তি স্তরে আমরা তিনটা অবস্থা পাচ্ছি, 3s, 3p, 3d। কিন্তু আমাদের প্রশ্নে বলে দিছে 3f গঠিত হয় কিনা। তাহলে আমরা বুঝতে পারতেছি 3f গঠিত হয় না। তাহলে এটাকে আমরা কিভাবে আনসার করব, আমরা বলবো n এর মান 3 হওয়ায় l এর মান পাওয়া যায় 0, 1, 2, যা যথাক্রমে 3s, 3p, 3d অরবিটালকে নির্দেশ করে। কিন্তু 3f হওয়ার জন্য l এর মান 0, 1, 2, 3 হতে হবে, অর্থাৎ l সমান 3 হতে হবে, যা অসম্ভব। অর্থাৎ পরমাণু তৃতীয় শক্তি স্তরে 3f অরবিটালের অস্তিত্ব নেই, 3f অরবিটাল গঠিত হয় না, 3f অরবিটাল সম্ভব না। এখন উপশক্তি স্তরের ধারণা মাথায় রাখার জন্য তোমাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হলো n এর মানটা তোমাকে বুঝতে হবে। অরবিটালের সাথে যা থাকে সেটা হলো আমাদের n এর মান, মানে প্রধান কোয়ান্টাম সংখ্যার মান। প্রধান কোয়ান্টাম সংখ্যাকে n দ্বারা প্রকাশ করা হয়। n এর মানটা সবসময় 1, 2, 3, 4 এরকম ভাবে হয়ে থাকে, পূর্ণ সংখ্যা হয়ে থাকে। আর তোমাকে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। যেহেতু সহকারী কোয়ান্টাম সংখ্যার উপরে প্রস্তরগুলা নির্ভর করতেছে গঠিত হয় কিনা। তুমি মাথায় রাখবা এল এর 4টে মান, এগুলো 0, 1, 2 আর একটা কি 3। এই 0 এর জন্য আমাদের s অরবিটাল, 1 এর জন্য p অরবিটাল, 2 এর জন্য d অরবিটাল, 3 এর জন্য f অরবিটালকে নির্দেশ করে। এই দুইটা জিনিস তুমি যদি ভালোভাবে আয়ত্ত করতে পারো বা বুঝতে পারো, তাহলে অবশ্যই তুমি এই ধরনের যে কোনো প্রশ্ন পরীক্ষায় যেভাবে আসুক না কেন তুমি আনসার করতে পারবা। আর এই ধরনের এরকম আরো ভিডিও বা টিউটোরিয়াল পেতে সাজ্জাদ মেথড লার্নিং এর সাথেই থাকো, সাজ্জাদ স্যারের সাথেই থাকো। ভিডিওর নিচে লেখার চেষ্টা করবা কোন বিষয়ে টিউটোরিয়াল পেতে তুমি আগ্রহী, এবং কি আমার এই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবা, যাতে পরবর্তীতে তুমি এরকম ভিডিও পেতে পারো। আর এই ভিডিওটা অবশ্যই তোমার টাইম লাইনে সেভ করে রেখে দিবা, বন্ধুদের সাথে শেয়ার করবা, যাতে বন্ধুরাও বুঝতে পারে। আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ।